নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাংলাম বাড়ি ঘর কোন দিন যেন আইসা পৌঁছে গো আমার মৌতের খবর গো নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাংলাম বাড়ি ঘর কোন দিন যেন আইসা পৌঁছে গো আমার মৌতের খবর গো সালামু আলাইকুম আমার প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমি বাউল ময়েজ আলী। এখন যে গানটি আপনাদেরকে আমি উপহার দিচ্ছি সে গানটি হলো ভাবি আমার মা। আর ভাবির গান তো জীবন ভরা অনেকেই শুনছেন। এই ক্যাসেটটা শুনে দেখেন এর মধ্যে কি আছে। ক্যাসেটটির নাম হলো ভাবি আমার মা। সিলেট জেলায় বসত করতো আতোয়ার আলী নাম, তিনার কথা এখন আমি তুলে ধরিলাম। বাজাও আমার জন্ত্রীওয়ালা গো আমার তালে তাল মিশাইয়া গো আতোয়ার আলীর সয় সম্পত্তি দিছেন আল্লাহ সাইকিবরিয়া। কালেতে বাবা তাহার গো গেসাল জমিদারি পাইয়া গো আতোয়ারের দুইটা গো ছেলে সবাতে জানাই আক্রম আলী আর বিক্রম আলী গো নামটা রাখছে বাবু মায় গো। বিয়ে পাস করিয়া শিবগঞ্জ থানাতে আক্রম গো গেছে দারোগার চাকরি পাইয়া গো। বিক্রম আলী বাড়িতে থাকে মেট্রিক ফেল করিয়া ভাই বাড়ি থাইকা বিক্রম আলী গো দেখেন সংসারটা চালায় গো। হঠাৎ করে আক্রম বিক্রমের মা গেল মরিয়া। এ জগতে আক্রম বিক্রম গো দুই ভাই এতিম গেল হইয়া রে। আক্রমেরও বাবা গো দেখেন বিবাহের লাগিয়া 6 মাস পরে আতর আলী গো গেল পাগল হইয়া গো। সংবাদ পাইয়া আক্রম আলী বাড়িতে আসিল। বাবার কাছে পয়সা কত বুঝাইতে লাগিল। 53 বছর বয়স আব্বা আমি আপনারে জানাই আল্লাহর ইবাদতে দিন কাটাবেন গো আব্বা বিয়ার দরকার নাই ওরে। বলতেছি আব্বা জান আমাদের 2টা ভাই রেখা এবং আমাদের 2 ভাইকে বিবাহ করাইয়া আম্মা জান মরে গেলেন। এখন আমাদের 2 ভাইয়ের 2 বধূ আছে, এরাই আপনার খেজমত করবে। আপনার এই বয়সে আর একটা বিবাহ করে লাভ নাই, কারণ এই সংসারে আরো জঞ্জাল বাড়াইয়া আপনি 2 দিন পরে হয়তো মরে যেতে পারেন। তাই আমরা বলছিলাম কি আপনি ইবাদতের মধ্যে নামাজ রোজার মধ্যে দিয়া দিনগুলা কাটাইয়া যান। আপনার কাপড় চোপড় খাওয়া খাদ্য সব তো আমরা গৈসা নিছি। তাছাড়া আপনার সয় সমিতি অনেক কিছু আছে, বাড়িতে তো তলা একটা বিল্ডিং আছে।
আতর আলী বেবে বলে ছেলে দুইটার তরে তোমার বউয়েরা আমাদের কি বা খেজমত করে। তোমার মা জননী যখন আসিল বাসিয়া কেমন খেজমত করছে তারে গো আমি দেখছি নিজে চাইয়া গো। আমার ববে বিয়ার গো দরকার তোমরা সাথে থাকিয়া আমাকে দাও না একটা বিবাহ করাইয়া। আমি নামাজ রোজা করি গো সত্যই তোমাদের জানাই আমাদের কেমন আমারও কেমন দরকার গো ছেলে তোমাদের জানা নাই গো। কারণ আমার তো বউর দরকার, তাই আমার একটা বিবাহ করতে হইবে। রাত নিশি বাইরে আসতে হয়, আমার তো বয়স খুব বেশিও না তবে খুব কমও না, আমি এখন বুড়ার মধ্যে গণ্য, তো বিবাহ আমার করতেই হবে। তোমরা চাই কি বলো, তোমরা দেখে আমাকে বিবাহ করে দাও। কথা শুনে আকরম বললো আব্বাজান আমরা তো মানা করতেছি, তো আপনি বিয়ে করতে চান, ঠিক আছে আপনি দেখে বিয়ে করে লন গা, এই বাড়িতে আমার আসবো না। রাগ করিয়া আকরম আলী শিবগঞ্জতে যায়, বাড়িতে রহিল গো বিবি, বিবির তো খোঁজ নাই। দেশ বিদেশে মাইয়া দেখে আকরমের পিতায়, 6 মাস পরে আতর আলী গো একটা বিয়া করে ফেলায় গো। নববধূ ঘরে আনলো বিবাহ করিয়া, আতর আলী খুশি হইল বউটা দেখিয়া। নববধূ লইয়া এখন সুখে দিন কাটায়, 1 বছর পরে গর্বে গো বউয়ের সন্তান ধরে যায় গো। সন্তান যখন ধরে গো গেল ও গো প্রাণের ভাই, 10 মাস 10 দিন পূর্ণ হইলে গো জরাতে ছেলে হয়ে যায় গো। এই জরাতে আতরের শ্রী গর্ভ হয়েছিল, 10 মাস 10 দিন পূর্ণ হলে একটা ছেলে জন্ম নিল, নাম রাখিল মানিক বলিয়া। আমি সবাতে জানাই 2 মাস পরে অসুখ হইয়া গো মানিকের মাওটা মরে যায় গো। দুই মাইসা বয়স গো মানিক মাই গেল হারাইয়া, আতর মন্ডল কাঁদতে লাগলো গো তখন অবুঝ ছেলে লইয়া গো। আতর আলী 2 মাসের শিশু করলে যার হে কাঁদতেছে, আমি কেন আবার বিবাহ করলাম, নাবুজ ছেলে 2 মাসের ছেলে থুইয়া আবার স্ত্রী মারা গেল, এখন তো আবার একটা বিয়ে করা সম্ভব না। এদিকে আমার বাটি বয়স, আরেকটা বিয়ে করলে লোকে আমাকে ফাঁসিক বলে ধারণা করবে। তাই আকরমের স্ত্রী দেখতে খুব সুন্দরী এবং আকরমের কোনো সুসন্তান নাই, 2টা সন্তান হয়েছে, 2টা সন্তানই মারা গেছে। এখন এর সন্তান সেই আকরমের স্ত্রীকে ডাইকা বলল, বৌমা তোমার শাশুড়ি তো 2য় শাশুড়িও মারা গেল, কিন্তু বাল্য ছেলেটা রেখে গেল, এই লাবালক ছেলে কি করি, তবে কাজ করো। কি বৌমা, তোমার ভাই হইলেও আছে, দেওয়ার হইলেও আছে, তুমি একটু কোলে কাহিলিয়া মানুষ করো, তোমারও সুসন্তান নাই,
আক্রমের শ্রী হইল গো খুশি, শোনেন প্রাণের ভাই, পরের ছেলে মানুষ করে গো, কারণ নিজের সন্তান নাই গো। এইভাবে দুইটা গো বছর যখন পালিল, হঠাৎ করে আক্রম আলীর গো পিতা ইন্তেকাল করিল গো। আতর আলীও গেল মরে, দুইটা ভাই গেল রইয়া, বিক্রম আলী নেশা খাইতো গো কত শহরেতে যাইয়া গো। আক্রম শিবগঞ্জ থানার থেকে 3 বছর পর ওসি হইলেন, থানার ওসি হইলেন। এদিকে বিক্রম আলী বাড়ির থাকে, শ্রীপুত্র আছে, তার সুসন্তান আছে। বিক্রম বাড়ির থেকে কিছু কিছু মদ খায় এবং কি নেশা টেশা করে, বাড়িতে সে জবর গালাগালি করে। এইদিকে চিন্তা করে আমার ভাই বউ বিষাক্ত সাপ পালতেছে দুগ্ধ দিয়া, কারণ এই সৎ ভাই 2 দিন পরেই সম্পত্তি 3টা ভাগ হবে, আমরা 2 ভাগ 2 ভাইয়ে, আর এই পালকে একটা ভাগ করে নিব। আমি বলছিলাম কি, যেরকম সৎ মা মারা গেল, বাবা মারা গেল, এইরকম এই ছেলেটা মরা কর্তব্য ছিল। স্বেচ্ছায় যদি নাহি গো মরে, আমি যাব রে মেরে, মনে মনে কল্পনাতে গো দেখেন বিক্রম চিন্তা করে গো। পথের কাটা রাখবো না আর জগতের উপরে, যেই দিন আমি পাবো সুযোগ মারবো ওই না মানিকে রে গো। আস্তে আস্তে 10 বছর বয়স মানিকের যখন হইল, বোঝার মতো কিছু জ্ঞানে মানিকের হইল। বিক্রম আলী শহর হইতে বেগার আনলো কিনিয়া, হয়তো সন্ধ্যায় সুযোগ পাইলেই গো মানিকে ফেলিবে মারিয়া গো। বউয়ের সাথে আলাপে করে আমি তোমারে জানাই, জেল খাটতে হলে খাটবো আমি গো, তবু মানিককে মারতে চাই গো। বড় ভাবি শুনে গো কথা, আড়ালে দাঁড়াইয়া, মানিককে মারিলে পরা গো বিপদে আমি যাব পড়িয়া গো। এখন মদ খাইয়া বাড়িতে এসে হই হল্লা কইরা বলে, এই তো ড্যাগার কিনে নিয়ে আসলাম শহরের থেকে, আমার এই হাত দিয়ে মানিক রে খুন করুন, কারণ আমার এই সম্পত্তির 3টা ভাগ আমি হতে দেব না। বাবা মরিয়া গেল, সৎ মা বললো, কিন্তু এই পথের কাঁটাটা বললো না কেন, আমার হাত দোকে আমি জবাই করে ফেলবো যে কোনো দিন হোক। এখন ভাবি চিন্তা করতে আসছে, বড় ভাবি সর্বনাশ। আক্রমণের স্ত্রী চিন্তা করে সর্বনাশ, কারণ যদি বিক্রম কোনো উপায় ওকে মেরে ফেলে, কোনো সময় একটা মানুষকে পাহারাতে রাখা যায় না, তবে লোকজনে সন্দেহ করবে আমাকে, কিন্তু আমি তোকে সন্তানের মতো স্নেহ করে লালন পালন করতেছি। হঠাৎ একদিন রাত 3টার সময় বলতেছে, মানিক রে তুই আমার বাড়ির থেকে বিদায় হয়ে যা, কারণ তোর আমি শিশুকালের থেকে লালন পালন করছি, তোর উপরে আমার খুব মায়া। এইদিকে বিক্রম তোকে মারার জন্য ড্যাগার কিনে আনছে শহর থেকে, এমনকি মদ খাইয়া সে নেশা করিয়া অনেক গালাগালি করে তোকে মারবে, এটা সেটা অনেক কিছু কয়।
সে লোকালয়ে প্রকাশেই কয়। তাই তুই রাত 3টা বাজে এখন তুই পালিয়ে জাগা, হয়তো রাতের আধারে রাস্তায় কোরআন পাইলে তোকে মেরে ফেলবে। যেথায় তোদের মামার বাড়ি সেথায় যা চলিয়া, মানুষ যদি হইতে পারস রে মানিক আসিস আবার ফিরিয়া রে। মানিক তখন কান্দা বলে গো ভাবি, রাত 3টা যায় বাজিয়া, কেমনে আমি এত রাতে গো যাব শিশু মানুষ হইয়া গো। ভাবি বলে আশীর্বাদ করে তুই যা পালাইয়া, ভিক্ষা করে যদি খাসরে জীবনটা থাকিবে বাঁচিয়া গো। এক সপ্তাহ আগে গো ভাবি চিঠি দিল শিবগঞ্জ থানায়, স্বামী তুমি বাড়িতে আসো দেরি কইরো নাই, তোমার ভাই যে বিক্রমালী মানিককে মারতে চায়, মানিককে মারিলে পরে গো আমাদের হবে উপায় গো। এক সপ্তাহ চইলা গো গেল, স্বামী আসলো না। একদিন রাত 3টার সময় বলছে তখন, মানিক তুই যাবি দায় হইয়া রে, তোর ভাই তুই আসলো না, তোরে আমি আজীবন বরা রে পাহারা দিতে তো পারবো না রে। কারণ শত্রু মিলে বসত করা যায়, তুই একটা বাচ্চা মানুষ, যে কোনো মুহূর্তে মাইরে ফেলাইতে পারে। তোর ভাইয়ের কাছে চিঠি লিখলাম, তোর ভাই আসে না, 3 বছর ধরে বাড়িতে আসে না, আমি যে কোন হালে আছি তাও সে খোঁজ খবর লয় না। যাক তুই রাত 3টার সময় জাগা। এখন শুনে মানিক যা যা হয়ে কাঁদতেছে, ভাবি গো আমি তো একটা শিশু মানুষ, আমি এত রাত করে কোথায় যাবো? তোর মামার বাড়িটারি যেখানে যা আছে তুই সেখানে যাইয়া এটা আশ্রয় লগা, তাদের বাড়ির থেকে কোন রকম তুই মানুষ হোগা, যখন মানুষ হবি তখন তুই ভাইয়ের পরিচয় দিয়ে থেকে দাঁড়াইস। আশীর্বাদ করে গো দিল ভাবি চোখে পানি লইয়া, ভিক্ষা করেও যদি খাসরে মানিস থাকিস তুই বাঁচিয়া রে। মানিক আমায় তুই যাইস না বলিয়া, রাত্রি 3টার সময় মানিক বিদায় হইয়া যায়। পাশের গ্রামে মামার বাড়ি পৌঁছিল সেথায়, একটা মামায় আছে গো ববে, বড়ই গরিব গেছে হইয়া, মামানি তুকার মানুষ গো রাগিল ভাগনাকে দেখিয়া গো। বোঝার উপর আর গো বোঝা, এখন ভাগনা গেছে, থাকার মধ্যে একটা মামা আছে, সে মামার দিনই চলে না, 5-7 জন সুসন্তান, জমা জমি নাই, কাজের উপরে সংসার চলে। ভাবি বড় তুকার, এখন মামানি বড় তুকার, সে মামানি বলতেছে যাক তোমার তো ভাগনা আসলো, এখন তোমার সুসন্তানে তুমি পালতে পারো না, আবার তারপরে আসতো তোমার ভাগনা, ঠিক আছে তুমি কামে করে খাওয়াবে। 6টা মাস সেইখানে থাকিল মানিক কষ্ট যে করিয়া,
মামানি করে গালা গালি গো মামুকে ভাগনারও লাগিয়া গো। এখানে সেখানে গো মানিক রাস্তায় দিন কাটায়, দুঃখে কষ্টে মানিকের জীবন গো দেখেন পর হইতে যায় গো। আকরম আলী 2 দিন পরে বাড়িতে আসিল, মানিকেরও কথা গো তখন জিজ্ঞাসা করিল। মানিক দেখে নাই সতাই ভাই গো, আক্রমের চাইয়া, কারণ শতালো ভাই বইলা আক্রম গো দেখে নাই সৎ ভাইয়ের কাছে যাইয়া গো। আক্রমকে মানিক চিনে না, আর মানিককে আক্রম চিনে না, কারণ শতালো ভাই, আবার তাকে কি দেখতে যাব? হ্যাঁ, সে আমার শত্রু। এখন বাড়িতে এসে দেখে ওই বিক্রম আলী বাড়িতে খুব উশৃঙ্খল ভাবে চলাফেরা করে। মানিক বলতেছে, আকরম বলতেছে, মানিক তো এখান থেকে চলেই গেছে, তুমি এক কাজ করো, কি তোমার একা থেকে লাভ নাই, আমার সঙ্গে চলো, আমি শিবগঞ্জ থানায় তোমাকে নিয়ে যাবো। তোর খুশি হয়ে বলো ঠিক আছে স্বামী। মানিক একদিন পাশে ছিল, মানিক তো গেছেই গিয়া, তবে চলো। শিবগঞ্জ থানাতে গো তখন স্ত্রীকে গেল লইয়া, থানায় থানায় গুইরা বেড়ায় স্বামীর সঙ্গী হইয়া। আস্তে আস্তে 8 বছর পার হইয়া যায়, শিবগঞ্জ হইতে বদলি হইল গো তারা রাসুগঞ্জ থানায় গো। রাসুগঞ্জ যাওয়ার পথে ঢাকা টার্মিনালে যাইয়া মেম সাহেব নামলো, দেখেন গো দেখেন বেডিং পত্র লইয়া গো। 8 বছর পর শিবগঞ্জ থানা থেকে উনি বদলি হইল, রাসুগঞ্জ পড়লো। এখন যে ঢাকা টার্মিনালের নামছে বেডিং পত্র নিয়ে, মেম সাহেব দাঁড়িয়ে রয়েছে। ওসি সাহেব বলতেছে, তুমি এখানে দাঁড়াও, আমি একটু স্টলের থেকে একটু চা খাই আসি, গাড়ি আসতে দেরি আছে, 5টার সময় গাড়ি আসবে বিকাল। এখন বেডিং পত্রের কাছে ওসি সাহেবের বউ দাঁড়িয়ে রয়েছে। এখন দেখতেছে একটা ছেলে, সুন্দর চেহারা কিন্তু হ্যাংলা খেটখেটে। ছেলেটা যে বেডিং পত্র গুলা এদিক সেদিক, একজন একটা বাক্স তুলে দিতে চায়, একটা ব্যাগ তুলে দিতে চায়, একটা লাকড়ি বোঝা তুলে দিতে চায়। লাইসেন্স করা কুলি যারা হেরা এসে গাড়ি ঘটনা দেয়, তোর বাড়ি কোথায় রে, তোর কি লাইসেন্স আছে? সে না, আমার তো লাইসেন্স নেই, তো যা, নইলে তোরে চুবান দেয়া বুড়িগঙ্গার পানি খাওয়াই দেব। আমরা হলাম পুরনো কুলি, লাইসেন্স গেছে রইয়া, তুই বেটা কোথা হইতে গো গেলি নতুন ফকির হইয়া গো। কারুর কাছে দাঁড়াইতে দেয় না, ঘাড়ি বাড়িয়া, শেষের বেলায় ওই ছেলেটা যাইতেছে চলিয়া, মেম সাহেবের কাছে যাইয়া গো বলতেছে ডাকিয়া, আপনারও বেডিং পত্র গো আম্মা জান আমি দিব উঠাইয়া গো। আস্তে আস্তে দেখে যে তারা লাইসেন্স করা কুলি তারা একটু দূরে চলে গেছে। এখন এই বলতেছে, আম্মা জান গো, আম্মা জান আমি খুব ক্ষুধার্ত, 2 দিন ধরে খাইনি, রাত হলে বিল্ডিং এর বারান্দায় পড়ে থাকি, তাই আপনার বেডিং পত্রগুলা আমি গাড়িতে দিয়ে দেবো আমাকে খাবার জন্য,
কিছু পয়সা দিবে। আম্মা বলে ডাক শুনিয়া বড়ই মায়া গেল হইয়া, তুমি একটা বালক শিশু আছো গো না খাইয়া, কোথায় তোমার বাড়ি গো বলো, তুমি পরিচয় দাও দিয়া, তোমার কি নাই মা ও বাপরে সবই দিয়াছে সারিয়া রে। মানিক বলে গো আম্মা জান আপনারে জানাই, এ জগতে আপন বলতে গো আম্মা জান আমার কেহ নাই গো। মায়ের মতো ভায়া বিছিল গো, সেও গেছে সারিয়া, সিলেট জেলায় বসত বাড়ি গো আম্মা জান আপনারে তুই কইয়া গো। সতালো ভাই আকরম বিক্রম আপনারে জানাই, ওর ভাবিয়া তারাই আমায় গো আম্মা দিয়াছে তারাইয়া গো। কত বছর নাই ভাবি দেখা, ভাবিরও লাগিয়া তিবানিশি কান্দি আমি গো আম্মা জান বারান্দাতে শুইয়া গো। কান্দা দিয়া মেম সার বলে মানিক দেখা মারে চাইয়া, দিবানিশি অন্তর জলে রে মানিক তোমারও লাগিয়া রে। তুই আমার সেই মানিক, আমি তোর ভাবি, দেখ আমি তোর সেই ভাবি। তোর ভাই ওসি এখন ওসি হয়েছে, সে চা খাবার জন্য স্টলে গেছে, তুই সেই মানিক আয় আমার বকে আয়। তুই এত বড় হইছস আর 2 দিন ধরে না খাইয়াছস, তাই না বকে নিল কাইন্দে তাই না বকে নিয়ে বললো মানিক রে আমার এই ব্যাগের মধ্যে কিছু খাদ্য জিনিস আছে, তুই তাড়াতাড়ি খাই এলো, তোর ভাই হয়তো আইসা পড়বে, তবে তুই কিছুই বলিস না, চা বলার আমি বলবো। এতদিন পর পাইছি তোরে রে মানিক সঙ্গে যাব লইয়া, কেউ না থাকলেও আমি আছি রে মানিক যাস না তুই বলিয়া রে। কেউ যাহার নাই আল্লাহ আছে রে, কান্দিতে লাগিল দেখইতে খাদ্য বস্তু গো মালিকে বাহির করে দিল রে। একটু পরে ওসি সাহেব কাছেতে আসিল, ওই বালকের কথা ভাবি জান বলিতে লাগিল, বালকের নাই মা ও বাপ রে, বড়ই এতিম গেছে হইয়া, আমাদেরও সঙ্গে স্বামী গো বালকটা যাবো আমি লইয়া রে। ওসি সাহেব কয় ও গো বিবি তোমারে জানাই, চুরি করে কিছু লইয়া যদি পালাইয়া যায়, ওরে পাবো কেমন করে, ভাবি যাই বলিয়া ও যদি পালাইয়া যায় গো আমি যাই যাব হইয়া রে।
শতালো ভাই স্বামীর কাছে ভাবি সেদিন গো কোন পরিচয় না দেয় গো। এইভাবে দিনের পর সন্ধ্যা হইয়া এলো, ওসির সঙ্গে মানিককে ভাবি লইয়া গো রওনা হলো। বেডিং পত্র যাহা গো ছিল সব লইল তুলিয়া, মানিক সেদিন চইলা গেল গো তাদের ওই সঙ্গী যে হইয়া রে। মানিক পাইল মায়ের মতো ভাবি গো, সঙ্গে চলে যায়। আস্তে আস্তে যাইয়া তারা গো দেখেন রাসুগঞ্জে পৌঁছায় গো। ভাবি তাকে নিয়ে গো গেল চাকরের কথা কইয়া, আমাদের বাসায় খাইবে কাজও যে করিয়া। ছেলেটা আজ বড়ই এতিম গো। এখন ভাবি চিন্তা করতেছে ওকে মারার জন্য বিক্রম বাড়িতে যে অবস্থা করছে, আজ যে আমার স্বামীর কাছে আমি পরিচয় দেবো যে ওই তোমার শতালো ভাই, হয়তো আশ্রয় নাও দিতে পারে। তাই বললো স্বামী গো আমাদের বাসাতে একটা কাজের লোকের দরকার বাজার ঘাট করার জন্য, তাই এই ছেলেটাকে সঙ্গে নিয়ে যাই, বাজার ঘাট করবো না। বলতেছে হে বিবি তুমি তো মানুষের কান্না শুলে নরম হয়ে যাও, যদি কিছু চুরি করে নিয়েও পালায় ওকে পাবো কোথায়? স্বামী গো পালাবে না, যদি পালায় সে দায়ী আমি, কারণ একটি তিন সন্তান, পালো খাবানোর হলে পালাবো কই। যাই হোক আজ থেকে তোর নাম রাখলাম মানিক, কারণ আমার কাছে তোর মতো একটা ছেলে থাকতো আমার দেবর, তার নাম ছিল মানিক, আমি তোর নামও মানিক রাখলাম। স্বামীর কাছে দেয় না পরিচয়, আগে লোনা বড় হইয়া, একদিন তুই পরিচয় দিবি রে ভাইয়ের যোগ্যতা পাইয়া গো। হঠাৎ একদিন রাসুগঞ্জে আক্রমসি যাইয়া, সিলেটের এক লোকের সাথে গো মহল্লায় দেখা গেল হইয়া গো। সেই লোকে বলিতেছে ও গো আকরম ভাই তুমি করতেছ ওসিগিরি রাসুগঞ্জ থানায়, তোমার ভাই যে বিক্রম আলী মদ গাঁজা খাইয়া জমিদারি শেষ কইরাছে গো, দেখো গা বেশিয়া বেশিয়া গো। বলতেছি তুমি তো চাকরি করতেছো, থানায় থানায় ঘুরতেছো, বাড়ির খবর লও না, কিন্তু সে মদ গাঁজা খেয়ে তার বাঘ হারে যা কিছু পাইতো সমস্ত কিছু বেচা কিনে করে শেষ হয়ে গেছে। এখন তোমার বাঘ হারের থেকে কিছু কিছু মানে বিক্রি করে খাইতেছে, টিন টুন বা গরু বাছুর বিক্রি করে খাইতেছে, তাই নাকি যে হয় চিন্তা করলো তাহলে তো আমার বাড়ি যেতে হয়, তার ভাগের তা সে খাইতে পারে, আমার ভাগের গুলা সে বিক্রি করে খাইবে, কেমন কথা। পরের দিনই বধূকে লইয়া মানিক সাথে যায়, তিনজনায় যাইয়া তারা গো দেখেন বাড়িতে পৌঁছায় গো। বাড়িতে পৌঁছাইয়া গো সত্যি ঘটনা যায় পাইয়া,
বিক্রমালী নেশা করে গো সমস্তই ফেলাইছে বেশিয়া গো। নেশা কইরা ওর ভাগের ভাগ যা কিছু ছিল বিক্রি করে শেষ করছে। এখন আক্রমের ভাগের থেকেও মানে বাহির কিছু কিছু জিনিস বিক্রি করে ফেলছে। এখন আক্রমের স্ত্রী বাড়ি যাইয়া কান্নাকাটি করতেছে, কারণ বড় বড় গাছ বৃক্ষ গুলা যে ছিল আক্রম আলী সমস্ত বিক্রি করে বাড়ির একটা শ্মশানে পরিণত করে ফেলেছে। আক্রমের স্ত্রী কাঁদতেছে, আমার শ্বশুর শাশুড়ি এই বাড়িতে কবর রয়ে গেছে, আর আমি কিনা বিদেশ থাকি, এই জন্য হয়তো আমার সুসন্তান টিকে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি কবর একটু ঝাড়ু দিবি না লোকজন নাই। স্বামী গো, আমি শ্বশুর শাশুড়ি কবর আর তার বাড়ি থুইয়া আমি আর তোমার সাথে ওই দেশ দেশে ঘুরে বেড়াবো না, আমি আজ থেকে বাড়ি থাকবো। চিন্তা করলো ঠিক আছে, আমার তো শৈশবীতে চাকরি হচ্ছে, আমার মানে লক্ষ্য রেখে খাওয়া দরকার, তো মানিক তুইও থাক, কারণ বাজার ঘাট করতে হবে, তুইও তোর ভাবির কাছে থাক। মানে ওই লোকটা ওর ভাবি বলে ডাকে আর কি, চাকরে। ক্যাসেটটি পাইতে হলে আজই যোগাযোগ করুন, ভিক্টোরিয়া রোড, আলোকসজ্জা, টাঙ্গাইল। বাজাও আমার জন্তিওয়ালা তালে তাল মিশাইয়া, আক্রম আলী চলে গেল মা নিকার ভাবিকে থুইয়া, দুজনা থাকে এখন গো দেখেন বিল্ডিং এ পড়িয়া গো। কয়েকদিন পরে গো একদিন মানিক ভাবির কাছে কয়, এত বড় বাড়ি ভাবি গো, বাড়িটা পতিত করে রয় গো। বাড়ির পূর্ব সাইডে কত জায়গা রয় পড়িয়া, কোদালে কোপাইয়া আমি গো হলুদের বাগান দিব দিয়া গো। এখন মানিক জুয়ান হয়েছে, স্বাস্থ্য ভালো হয়েছে, এবং কি একেবারে স্বর্ণবর্ণ চেহারা হয়েছে। এখন বলতেছে ভাবি, বাড়ির পূব দিকে অনেক গুলা জায়গা অনাবাদি পড়ে আছে, ওখানে কোদাল মাইরা কোপাইয়া আমি একটা হলুদের বাগান করবো। তুই আবার ওখানে পরিশ্রম করতে কেন যাবি? তা পারবি? যে ভাবি একদিনে না হয় আমি এক সপ্তাহের মধ্যে তো পারবো। প্রতি রাখার চাইতে আবাদ করা ভালো, ওই জিনিসটা আমাদের আর কিনতে হবে না। ঠিক আছে, তুই যখন হাউস করছ হলুদের বাগান কর, অসুবিধা নাই। কোদাল কাঁধে লইয়া গো মানি কোপাইতে যায়, ইট পাট কালের কত খন্ড গো পরে আছে সেই জায়গায় গো। বিল্ডিং এর পাশে জায়গা ও গো প্রাণের ভাই, সেই জায়গাতে কোদাল দিয়া মানিকে কোপায়, কোপাইতে কোপাইতে ইটে খন্ড যায় বাইর হইয়া, চিন্তা করে ইটের খন্ড গো বাহির করব গভীরে কোপাইয়া গো। চিন্তা করল ইটের খন্ড বাড়িতে সেখানে তাহলে কাজ হবে না, এই খন্ডগুলো আমি বেশি করিয়া গভীর করিয়া খুঁজা খনন করিয়া তারপরে ভালো মাটি এখানে না ফেলাবো। খুঁতে খুঁতে দেখে গো মানি মাটির তলায় বড় আকার গো একটা বয়ম দেখা যায়, কাদার মধ্যে খুব লাগিয়া শব্দ হইয়া গেল,
ঘুষাইয়া মানিক তখন গো একটা বস্তু দেখতে পাইল গো। ঘুষাইয়া বয়মটা দেখে ভালো করে চাইয়া ৮০,০০০ টাকায় আছে গো বয়মের ভিতরেই বরিয়া গো। এখন দেখে একটা বইমের মধ্যে বড় আকার একটা বইমের মধ্যে ৮০,০০০ টাকা মানে একটা পলিথিন কাগজ দিয়ে ভালো করে বাইন্ধে ওই বইমের ভিতরে রাইখা বইমটা ঢাকনি দিয়া মাটির তলে পুঁতা রাখছে। মানে আতর মন্ডল রাখছিল কিন্তু কারোর কাছে প্রকাশ করিয়া যায় নাই। ওইটা খুঁজতে খুঁজতে ওখানে বাইর হয়ে গেছে। চিন্তা হলো সর্বনাশ, এই বইমের মধ্যে কি খুলে দেখতেছে অনেকগুলা টাকা। ও বইমটা দৌড়ে নিয়ে গেছে, ভাবি ভাবি সর্বনাশ কি আমি অনেকগুলো টাকা পাইছি। কত টাকা তা আমি বলতে পারবো না। কোষ কি কোন দিচ্ছে এত টাকা, তখন সস্তার আমল ছিল, এতগুলা টাকা গুইলা দেখতেছে দুইজনে ৮০,০০০ টাকা। এখন বলতেছে মানিক রে তুই আসলে মানুষ নস, কারণ এতগুলা টাকা পাওয়া সত্ত্বেও তুই আমাকে বিশ্বাস করে আমার কাছে নিয়ে আইছস। অন্য কোন ছেলে তো টাকাগুলা পুঁতা রাইখা আমার কাছে আর বলতো না। ভাবি তুমি বিনে আর কে আছে, তেও না মোরে কইয়া শিশুকালে করছ মানুষ গো কত কষ্টই না করিয়া গো। আমার বলতে যা কিছু আছে গো ভাবি সব তোমায় দিছি দিয়া, তুমি আমায় করছ মানুষ গো নম্বর কষ্ট যে করিয়া গো। রাতের বেলায় ভাবি দেখেন মানিককে খাইতে দিয়া, পাখা দিয়া বাতাস করে গো দোতালায় সামনে বসিয়া গো। কারণ ভাবি চিন্তা করতেছে মানিক একটা সরল সোজা মানুষ, ও ডাইনলা বলতে কিছুই বোঝে না। তাই মানিক খাইতে বসছে দোতলার উপরে, খাইতে দিচ্ছে, ভাবির সামনে বসে আছে। এখন থেকে খাইতে বসছে মানিকের মানে মুখটা ঘেমে গেছে, ভাবির শাড়ির অঞ্চলতে মশাই দিতেছে এবং কি পাখাতে বাতাস করতেছে। খাওয়ার পরে দুধের স্বর দিতেছে এবং কি দুধ ভাত মানিকের মুখে তুলে দিতেছে। এখন বিক্রম আলী চিন্তা করে কি ব্যাপার, দোতলার দিকে ঢোকে কিন্তু কেরাজে কোথায় থাকে এটা তো বলার উপায় নাই। মানিককে যে ভালোবাসে আমার মনে হয় ওই চাকরের সাথে ভাবির কিছু লেনদেন হয়, আর রাতে কেরা করা থাকে তাও তো দেখিনি। আস্তে আস্তে রাতের বেলায় মানিক খাইতে বসে বিক্রম আস্তে 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 দোতলার সিধে দরজার কাছে যে দেখতেছে দরজার ফাঁসাতে উকি দিয়া যে কি ভাব। এখন দেখতেছে মানিকের মুখের ঘাম মশাই দিতেছে এবং কি পাখা দিয়ে বাতাস করতেছে, দুধ ভাত মুখে উড়ে দিতেছে। কত আদর মানিকে করে বিক্রমে দেখিয়া, এই জন্যে ভালোবাসে গো নষ্টি ফষ্টি যায় করিয়া গো। ভাই আমার করে গো চাকরি লয় না বাড়ির খবর, দ্বিতীয় ভাই হইয়া গেছে গো আজকে বাড়ির চাকর গো। চিন্তা করতেছে সর্বনাশ, ভাই তো খবর লয়ই না। ভাই থাকে শিবগঞ্জ আশুগঞ্জ, 6 মাস একদিন বাড়িতে আসে না এইদিকে। তাই তো চাকরের সাথে তো নষ্টি ফষ্টি, হয়তো রাত্রে এক বিছনাই থাকে। কারণ জীবনে আমার ভাইকে কোনদিন বাতাস দিয়ে দেখে নাই, জীবনে আমার ভাইকে দুধ ভাত মুখে তুলে দেখে নাই।
এসব দেখা বউকে ডাইকা আইনা গোপনে দেখায়। পরের দিন সকালে গো মানিক কোদাল লইয়া যায়। কোদাল লইয়া খেতে কুবাইতে হলদিরা বাদ করে। পরের দিন আরি দিল গো বিক্রম ওই জায়গায় উপরে গো। এখন রাইতে যে নষ্টি ফষ্টি করে এটা সেটা ওই বিক্রম আবার বিক্রমের বউরও ডেকে দেখেছি। দেখো বিক্রম দেহ আমি কি দেখবো তোমার ভাই বউ চাকরের সাথে নষ্টি ফষ্টি করে এক বিছনাই বোধহয় থাকে। চাকর কে তো ভালোবাসে। তোমার ভাই বউ দিনে দেখায় খুব মহৎগিরি, রাই তুইলে সে মহৎ আর থাকে না, চাকরের সাথে এক বিছনায় থাকে নষ্টি ফষ্টি করে। এখন বিক্রমের মনে মধ্যে কথাটা শুধু মানে গাওয়া গাওয়া করতেছে কোন ভাবে মানিককে কথাটা ফাঁস করবে। মানিক যে কুবাইতেছে বাইরের একটা অংশে হলুদের আবাদ করবে। এখন বিক্রম যে বলতেছে হ্যাঁ মানিক এই যে কোপাইছতের অর্ধেকটা জায়গা মানিকে রেখে যাস, কারণ আমি হইলাম এই বাড়ির মালিক আর তুই কর্মচারী। পুরোনা এতদিন তো অনাবাদি পড়ে আসছিল ভাই, আপনি তো কোবান নাই আর আমি এত পরিশ্রম করে কোবাইলাম, আর কোবাইলা জায়গাগুলো অর্ধেক ভাগ করে দিতে হবে। দুই এক কথায় ঝগড়া যায় বাজিয়া বলে নষ্টি ফষ্টি করস রাইতে রে চাকর ভাবিরে যে লইয়া রে। ভাবি তোরে ভালোবাসে পিড়িতে গেছস পুরিয়া দুধের সর খাওয়ায় ভাবি গো বাতাস দেয় সামনে বসিয়া রে। তুই বাড়ির চাকর হইয়া মালিকের বউর সাথে নষ্টি ফষ্টি কর। হ্যাঁ এই কথা শিখে তো অনেক ঝগড়া লেগে গেল গা। সেটাতে মালিকের গা এরকম আগুন লেগে গেল গা। বলো ভাইজান আমি বাড়ির চাকর হইতে পারি, কিন্তু ভাবি কে লিয়ে কোনো সমালোচনা আমার সামনে করবেন না। যত কথা আমাকে বলে একবার সাইরা পাঁচবার কইরা বিক্রম যখন কয় কোদাল হাতে লইয়া মানিক মারিবারে যায়। কথায় কথায় রাগ করিয়া বাড়ি দিল বিক্রমের মাথায়। কোদালের আসারি নরম গো ভাঙ্গা খন্ড হইয়া যায় গো। শেষের বেলায় ধরলো গো পাশা দুইজনে মিলিয়া। ডাক শুনিয়া লগি জন গো পাড়ার আসিল দৌড়াইয়া গো। মানিকে বাস করছে কি বরদস্ত না করতে বাইরা কোদাল দিচ্ছে ভাই। কোদাল আসাটা নরম ছিল, ভাঙ্গে দুইটা খন্ড হয়ে গেছে। বাড়িটা মানে আঘাতকারী ভাবে লাগে না। শেষটাতে ওই ভাঙ্গা আসারিতে বাইরে বেরি করছে, সে দুজনে ধরছে পাশা। কিন্তু মানিক উঠন্ত বয়সী মানুষ, শক্তি বিক্রমের সাথে বেশি। বিক্রম মদখোর, আসলে শক্তি নাই। হুড়াহুড়ি পাঁচটা পাঁচটি কিলাকিলি হয়েছে। তখন গ্রামের লোকজন দৌড়িয়ে আসছে কি ব্যাপার কি ব্যাপার। চা করে যে বিক্রম রে মাইপিট করলো। লোকজনের হই হলাস না ভাবি দোতলা থেকে দৌড় বেরিয়ে যাইয়া দেখে যে এই ব্যাপার, যে মালিককে দুইটা থাপড় মারলো। থাপড়টা বললো তুই একটা কর্মচারী হয়ে আজকে মালিকের হাতে মনিবের গায়ে হাত তুললি, তুই শিখিলে পায়ে দিলাম আপনি। বলে মরবার জন্য আসি গো রাজি, আমি তোমারে জানাই আমি তো ধরব না পায়ে গো আজকে ওই পশু বেটার পায় গো। বিক্রম আলী জামা গো লইয়া টাকা লইল চাইয়া বলে থানায় যাব, কেস করিব দুইজন আসামি দিয়া। ভাবির লোকে মারছে মোরে
বলতেছে আর কিছুই না, এ তো ভাবির পালিত লোক, আমি মামলা করব, আমি কেস করুম, দেখি আমার কেরা ফিরায়। আর আমার ভাই তো শ্রী হ্যাঁ বাবু 8 দিন পর আমি এখনই থানার থেকে ওসি বা দারোগাই না, এই ভাবিরও বানবো এবং কি এই চাকরেরও বানবো। সমস্ত কথাটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়লো যে এই ভাবি চরিত্রহীন, এই চাকরের সাথে মেলামেশা আছে। মামলা কাজ কাপড় শোনে রওনা হইল। এখন রাত 9টার দিকে মানিককে খাইতে দিছে। এখন ভাবি বলতেছে, এই মানিক তুই গেলি হলুদ ক্ষেত কোয়ার জন্য, তোর সাথে ঝগড়া বাজলো কি করে? এইদিকে বিক্রম করছে কি থানায় না যাইয়া, যে ভাই যে থাকে রাসুগঞ্জ, সে রাসুগঞ্জ ভাইয়ের কাছে গেছে। সে বলতেছে, ভাই তুমি তো থানা শাসন করো, তোমার বাড়ি শাসন করে কি? কেন তুমি তো হিসাবে বাড়ি খবর লও না? কিন্তু ভাবি চাকরের সাথে নষ্টি ফষ্টি করতেছে, তার সাথে প্রেম হয়ে গেছে তার, চাকরকে ছাড়া ভাবি বাঁচে না। অনেক সময় বলা করার পর আকরম বলতেছে, হেরে বিক্রম তুই যা কিছু বলতে শ্বাস খুইলা কয় না খুইলাই, দেখানি যে আমার মারছে চাকরে, তাও ভাবি কোনো প্রতিবাদ করে নাই। তুই যা কিছু বলতেছে সত্য, হ্যাঁ আমার স্বচক্ষে দেখা ভাই, আমার স্বচক্ষে দেখা, আমি যাইতে পারি এক সত্যে। কি সত্য? আমার এই চায়না পিস্তলটার মধ্যে আমি একটা গুলি ভরবো, তুই আমার আগে থাকবি, আমি তোকে নিয়ে রাতের বেলায় বাড়ি তুলবো, তারপর শুনবো তোর ভাবি কি কয় আর চাকর কি কয়। যদি তোর কথা সত্য হয় তাহলে দুইজনকে গুলি করে মাইরে আমি কবর দিয়ে বাড়ি থেকে আসবো। আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে তুই আমার ভাই বলে রাই ভাবি না, তোর আমি গুলি করে মারবো। রাজি আছস? যে হ্যাঁ ভাই আমি স্বচক্ষে দেখছি। কারণ চাকরে গাম বসাইয়া দেয়, চাকরে পাতার দেয়, দুধ ভাত মগুড়াই দেয়, নষ্টি ফষ্টি করে। পিস্তলেতে গুলি গোবরলো বাড়ির দিকে যায়, যাইতে যাইতে ওরা দুইজন গো যাইয়া বাড়িতে পৌঁছায় গো। এইদিকে মানিকে রে খাইতে দিছে দোতালায়, সামনে তখন ভাবি বৈশাখ বাতাস করে মানিকের গায় গো। এই সময়ে আকরম বিক্রম তো তালার দরজায় যাইয়া দুইজনে দুই ফাঁসা গো দিয়া রইল উকি দিয়া। আক্রমের হাতে গো পিস্তল, দৃশ্য দেখবে চাইয়া খারাপ কিছু বুঝলে পরা গো দুইজন ফেলিবে মারিয়া গো। এখন খাওয়া দাওয়ার পর ভাবি বলতেছে, মানিকরি হয়তো বিক্রম এতক্ষণ থানায় গেছে গা, তুই তাড়াতাড়ি কাজ কর, আর তোর ভাই আসতে তো 1 সপ্তাহ পরে আসবে, সে থাকে দূরে, তবে আমার সামনে তোকে দৌড়ে নেবে, মারপিট করবে, এটা আমার সহ্য হবে না। তোর সে 80,000 টাকা তুই আমার কাছে দিছিলি, সে টাকাগুলো আমি তোরে দিয়ে দিই, এই চাদরের মধ্যে পেঁচিয়ে টাকাগুলো দিয়ে দিই, তুই নিয়ে রাতের বেলায় বলে জায়গা, যাতে বিক্রম পুলিশ নিয়ে তোকে না পায়। এই টাকাগুলা তুই বাড়ি ঘর রেখে সমিতি রেখে চলার মতো গোছ করতে পারবি। তবে মানিক রে তুই গেলে আমাকে বলে যাস, যদি বড় লোক হস অন্তত আমাকে দেখার জন্য, তো দুইটার সঙ্গে দেখার জন্য আমার কাছে তুই আসিস। মায়া থাকবে মোর অন্তরে, মানিক চাদর হাতে লইয়া বললে, কি করিব ভাবি আমি গই না টাকা পয়সা দিয়া রে। কেমন কইরা বিদায় ভাবি তুমি আমায় দিতে চাও, আমি তোমার পায়ে পড়ি গো, আমায় মাফ করিয়া দেব রে। কেমনে যাব বিদায় হইয়া রে।
বলতেছে মানিক তোর যাইতেই হবে, কারণ রাখা যাবে না, তোর দারোগা পুলিশে ধরবে, তুই তাড়াতাড়ি এইটা কর। এখন মানিক যার যার হয়ে কাঁদতেছে টাকার পোটলা হাতে নিয়ে। ভাবি গো টাকা দিয়ে আমি কি করব, কারণ যদি তোমাকে আমি না পাই আমি কি করব। আমার কেহ নাই ভাবি, তোমাকে ছাড়িয়া আমি গো ভাবি এখন কোথায় যাই রে। বিদায় যদি দিলে গো ভাবি কেমনে যাই ছাড়িয়া, শিশুকালে করছিলা মানুষ গো তুমি বুকের দুগ্ধ দিয়া রে মা জননী। ভাবি করি তোমার পায়, তুমি একবার মোরে ক্ষমা করো গো ভাবি, দিও না বিদায় রে। মনের মধ্যে আমার কত আশা গো ভাবি, তোমার দেখোয়া মা বাপ আমি চোখে দেখি নাই গো ভাবি, জ্ঞানী মানে হইয়া রে। আমি তোমায় দেখছিলাম সায়া, তখন আমি মনে করছিলাম গো তুমি আমার মা জননী গেছো হইয়া রে। মনের মধ্যে কত আগুন জ্বলে গো ভাবি, দাও দাও করিয়া আমার সমস্ত আগুন নিবে গেত গো তোমায় যদি ডাকতাম মামা কইয়া রে মা জননী। তুমি আমার মা মাগো, শিশুকালে মানুষ করে গো এখন তারাইয়া দিও না রে। তুমি আমার মা জননী রে। কথা শুনে ভাবি গো তখন কান্দা পাগল হইয়া যায়, যার হইয়া কান্দা বলে রে মানি বাবা আমার বুকে আয় রে, আমি যে তোর মা জননী রে। মানে আরেকবার ডাক মা কইয়া সমস্ত দুঃখ মানিক রে যাবে আমার দূরে হইয়া রে।
পিস্তলে গো তখন মাটিতে যায় পড়িয়া রে। ডাকে যখন দিল গোয়াকের দরজা দেয় খুলিয়া, আক্রম বলে মানিক আমার বুকে আয় রে একবার প্রাণ শান্ত করিয়া রে। এই দৃশ্য দেখিয়া বিকিরমের ফুল ভাঙ্গিয়া যায়, দৌড়াইয়া যাইয়া ভাইয়ের গো জড়াইয়া ধরল দুনো পায় রে। তিনজনে মানিকে তখন ছেলে মাইনা নিল, ও সেই দিন থেকে মানিক সেই বাড়ির গো একটা ছেলে হইয়া গেল রে। ভাবিকে ডাকতো মা কইয়া